ঠিক আছে, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। কেউ হয় আর কেউ হয় না। অন্য সপ্তাহ আমরা কি একই রকম? তা কি করে সম্ভব? দ্বিতীয় রাজতন্ত্রের এই আসবাবপত্র অন্যান্যদের কি কাজে আসে? দ্বিতীয় রাজতন্ত্রের আসবাবপত্র আমারই বা কি কাজে করলো? আমি কে ছিলাম জানো? যাকে সেটা বিশেষ কিছু না। সত্যি বলতে লুই ফিলিপে আসবাবের সমারোহে বাস করার অভ্যাস আমার গড়ে উঠছিল, যা আমার পছন্দ ছিল না, কিন্তু ধীরে ধীরে সহ্য হয়ে গেছিল। অবশ্যটার পেছনে একটা যুক্তি ছিল, কিন্তু এখানে এখানে সব ভুয়ো, সব মিথ্যে। ঠিক তা নয়। সময় এলেই আপনি বুঝতে পারবেন এরকম একটা বসবার ঘরে বাস করার পক্ষেও কিন্তু যুক্তি আছে। আচ্ছা, ওখানে আমাদেরকে সবাই কি বলেছিল জানো? কি সম্পর্কে? এই 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 বাসস্থানের সম্পর্কে। সত্যি মিস্টার গার্সিন, আপনি এইরকম একটা গাঁজাখুরি গল্প কিভাবে বিশ্বাস করলেন? যাদের মুখে এইসব শুনেছেন তারা কি এখানে কখনো এসেছে? না, যদি আসতো তাহলে ঠিক তাই, কিন্তু আমি ভাবছি কষ্ট দেবার যন্ত্রণা কোথায়? কিসের কি? সূর্য নাকি আমার মাথার এক হাত উপরে, টক বগে তেলে নাকি আমাকে ফ্রাই। আপনি কি মস্করা করছেন? না, কোনো আয়না নেই, কোনো জানালা, ভাঙানো কিছুই নেই। ছাগল যত সব। আচ্ছা, টুথব্রাশ টুথব্রাশ কেন? আপনার মুখ থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে নাকি? মাফ করবেন, ভদ্রতা নামের বিষয়টা শেখনি বোধহয় এখন। আমি সত্যি দুঃখিত, আমাকে মাফ করবেন আপনি। আসলে আমাদের এখানে যারা আসে সবাই ওই একই প্রশ্ন বারবার করতে থাকে, সব বাজে প্রশ্ন। দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত। আসলে ওই সবাই ওই নির্যাতন কোথায়, যন্ত্রণা কোথায়, একই প্রশ্ন বারবার করে। আপনি বিশ্বাস করুন মিস্টার গার্সিন, বাথরুমের বিষয়কে এত সচেতন না, কিন্তু কিন্তু যখন ধীরে ধীরে বুদ্ধি ফিরে পায় তখন টুথব্রাশ থেকে শুরু করে রাতের সব প্রশ্ন। আচ্ছা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি বলুন এইখানে দাঁত মাজার কি বা অর্থ হতে পারে? আচ্ছা, মানুষ কেন আয়নায় নিজেকে দেখতে চায়? এই এই যে এই মূর্তিটা, আমার মনে হয় এমন এক সময় আসবে যখন আমি এটার দিকে নিষ্পলক তাকিয়ে থাকবো। মানুষটা কি তার মস্তিষ্কের 4 ভাগের 3 ভাগ অবচেতনায় থাকে। অবশ্য আমি নিশ্চিত করে আমার অবস্থা সম্পর্কে বলতে চাই আমি সচেতন। এসবের কোনো অর্থ নেই। আচ্ছা, এখানে কেউ বাতিগুলো মেটাতে পারে না? এখন কি দিন? দেখতেই তো পাচ্ছেন আলোগুলো জ্বলে আছে। তার মানে তোমাদের কাছে এটাই দিনের রাত। আর বাইরে বাইরে তুমি কি বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি? এই দেয়ালের ওপারে। কেন? এটা শুরু করি, তারপর আরো বলি, আরো ঘর, আরো সিঁড়ি, তারপর তারপর কি? ওই তো ব্যাস। তুমি নিশ্চয়ই একদিন ছুটি পাও, তখন তুমি কোথায় বেড়াতে যাবে? আমার আঙ্কেলের ওখানে এই তলায় তার একটা ঘর আছে, এখানকার প্রধান। তাহলে এখানে বাকিগুলো কেউ মেটাতে পারে না। হ্যাঁ, আমার জানা মতে এই তলায় তো কখনো বাতি নেই। তবে যদি কর্তৃপক্ষ চায়
কি মনে করবো? এখানে কেউ ঘুমায় না। ঠিকই ধরেছেন। যা ভেবেছিলাম, ঘুমের বা প্রয়োজন কি? এক ধরনের নিষ্ক্রিয়তা তোমার কানের ভেতর সুশুরি দেয়। তুমি অনুভব করো তোমার চোখের পাতা বুঝে আসছে, কিন্তু ঘুম কেন? আপনি তো বেশ ভাবুক দেখছি। তুমি একটু চুপ করবে প্লিজ? চুপ করবে? যুদ্ধের দামাম আমি শুনতে পাচ্ছি, আর সেভাবে আমি প্রস্তুত হচ্ছি। সেই মুহূর্তে তুমি কি না আমাকে বলছো আমি কল্পনা করবো? আপনি কি বলতে চাইছেন? কি বলতে চাইছি? তোমার কথা। তোমাকে দেখলে মনে হয় এখানে একটা একটা দানবীয়তা, একটা পাশবিকতা বিরাজমান। আপনি ঠিক কোন বিষয়ে কথা বলছেন? তোমার চোখে আমাদেরগুলো আমরা খুলি আর বন্ধ করি, বলতে পারো ক্যামেরার কালো বোতামে ক্লিক করার মতো। মুহূর্তে সব অন্ধকার। আহ, কি সজীবতা, কি শান্তি। আচ্ছা, আমি কি আর কখনো ঘুমাবো না? তাহলে তাহলে আমি কি করে নিজের সঙ্গ সহ্য করব? আচ্ছা, আপনার যদি আর দরকার না থাকে আমি কিন্তু যেতে পারি। কোথায় আছো? পৃথিবীতে আমার সবুজ প্রান্তর ছিল, মাঠ ছিল, রাত্রি ছিল, আমি সেখানে ঘুরে বেড়াই। প্রতি ঘন্টায় 4,000 ক্ষুদ্র ক্ষুদ্র শান্ত। এখানে তোমাকে যদি আমার প্রয়োজন হয়, এটা তাহলে একটা কলিং বেল। আমি যদি এটা বাজাই তাহলে তুমি আসতে বাধ্য। হ্যাঁ, তা বলা যেতে পারে, কিন্তু আপনি এটার উপর সবসময় বিশ্বাস করবেন না। এটা কোথায় যেন একটা খামখেয়ালি আছে, সবসময় এটা কাজ করে না। কই, ঠিকই তো আছে। কিন্তু এটা বড় খামখেয়ালি। এটার কোথাও যেন একটা গন্ডগোল। আচ্ছা, আমাকে এখন যেতেই হবে, আমি যাই। কাগজ কাটা বলছি, এটা দিয়ে কি পাটা মাখাবো? ভ্যালেন্স, 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 ভ্যালেন্স। ভ্যালেন্ট, ভ্যালেন্ট, ভ্যালেন্ট। আমাকে আমাকে উদ্ধার করো সব থেকে। ভ্যালেন্ট। আচ্ছা, আপনি কি আমাকে ডেকেছিলেন? না, এটি আপনার ঘর। আপনার যদি কিছু দরকার থাকে তাহলে এই ভদ্রলোককে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। এনার সাথে আমার বেশ আলাপও হয়েছে। আসলে আমি যা জানি উনিও তাই জানেন। আমি এখন আসি। ফ্লোরেন্স কোথায়? তুমি কি শুনতে পাচ্ছ? আমি তোমাকে ফ্লোরেন্সের কথা জিজ্ঞেস করছি। সে কোথায়? আমি জানি না।
আমি কে বলে আপনার ধারণা? কেন? তুমি তো এখানকার জব্দ। জমদূত, এক অপূর্ব বিশেষণ। আমি এখানকার জমদূত। ও সেটা ওরই বলছিল। ওর উচিত ছিল আমাদের পরিচয় করিয়ে দেয়া। পাষণ্ড জমদূত। আমি জোসেফ গার্সিন, সাংবাদিকতা। আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি মিসেস? আমি কুমারী। ও, তাহলে আলাপটা শুরুই হলো। আচ্ছা কুমারী, কিভাবে একজন নির্যাতককে চেনা যায়? ওদের দেখলে ভীত সন্ত্রস্ত মনে হয়। ভীত সন্ত্রস্ত? কি অদ্ভুত! ভীত সন্ত্রস্ত। তারা কার ভয় দিতে হবে? তাদের শিকারের ভয়ে। যত খুশি হেসে উড়িয়ে দিই, কিন্তু আমি জানি আমি কি বিষয়ে কথা বলছি। আমি নিজেও শান্তিপ্রিয় লোক, একা থাকতে ভালোবাসি। আমাদের মনে হয় আমরা দুজন দুজনের ব্যাপারে আর একটু বিনয়ী হওয়া উচিত, এতে করে পরিস্থিতি আমাদের আয়ত্তে থাকবে। আমি বিনয় নই। তাহলে দুজনের ভূমিকা আমাকে পালন করতে হবে। কি করছেন আপনি? আপনার মুখটাকে একটু স্থির রাখতে পারছেন না? অত্যন্ত কি সব শব্দ করছেন? অত্যন্ত দুঃখিত। ওই তো, আবার করছেন। আপনি বিনয়ের কথা বলছিলেন তাই না? যে মুখটাকে স্থির রাখতে পারছেন, আবার বিনয়ের কথা বলছেন। আচ্ছা, আমাদের কিন্তু এখানে কি করা হবে? আমি জানি, শুধু প্রতীক্ষা করছি। না না না, আমি জানি, আমি জানি তুমি কি লুকোতে চাইছো। আর আমি এও জানি তোমার আসলে মুখাকৃতি বলতে কিছু নেই। এ কি, আমি তো আপনাকে চিনি না। আমি নির্যাতক নই ম্যাডাম। আমি আসলে তা বলিনি। আমি ভেবেছিলাম কেউ হয়তো আমাকে নিয়ে কোনো বাজে খেলা নিতেছে। যাক, আর কেউ আসবে? না ম্যাডাম, আর কেউ আসবে না। তার মানে এখানে থাকছি না আমরা তিনজন। ওই ভদ্রমহিলা, এই ভদ্রলোক, আর আমি। হাসি কি আছে?
ছাত্রীটা নিতে পারে না। ধন্যবাদ। একসঙ্গে যখন থাকতেই হচ্ছে তাহলে পরিচয় পর্বটা করিয়ে নেওয়া ভালো। আমি রিগেট, এস্তেল রিগেট। হ্যালো। এই স্যার, তোমার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগছে। জোসেফ গার্সিন। আচ্ছা, আপনাদের যদি আর দরকার না থাকে আমি এখন যেতে পারি? হ্যাঁ, তুমি যেতে পারো। আমার দরকার হলে তোমাকে ডেকে নেব। তুমি বড় সুন্দর। তোমাকে দেওয়ার জন্য যদি এখানে কিছু ফুল থাকতো। ফুল। আমি ফুল ভালোবাসতাম। অবশ্য এখানে বোধহয় খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত, তাই না? তো তুমি তো এখানে। হ্যাঁ, আমি গত সপ্তাহ থেকে। তুমি কবে থেকে? একেবারেই নতুন। শেষক্রিয়ার কাজটি এখনো সাঙ্গ হয়নি। ওই তো আমার বোনটি এখনো প্রাণ খুলে কাঁদার চেষ্টা করছে। কাঁদছে। আমার সবচেয়ে কাছের বান্ধবী ওটা, ও কাঁদেনি। শুধু সকালের দিকে একটু বিমর্ষ লাগছিল। আচ্ছা, কাঁদলে মানুষকে বিচ্ছিরে দেখা না? তুমি খুব কষ্ট পেয়েছিলে, তাই না? না, বেশিরভাগ সময়ই আমার জ্ঞান ছিল না। একবার নিউমোনিয়া আর সারা জীবনের কান্না। তোমার কি হয়েছিল? গ্যাসের চুলো আর সব ধ্বংস। মিস্টার গার্সিন, আপনার? 12টি বুলেট আমার বক্ষ বিদীর্ণ করেছিল। অত্যন্ত দুঃখিত। আমার মনে হয় এই মৃত্যুর রাজ্যে আমি এক ছন্দপত, শুভসঙ্গী নইয়া। যাক, ওসবে আমার কিছু আসে যায় না। আমার কিন্তু মনে হয় এত প্রাণবন্ত আর সজীব আমরা কখনোই ছিলাম না। এই অবস্থানটা সম্পর্কে যদি নিশ্চিত করে আমাদের কিছু বলতে হয় তাহলে আমি। আচ্ছা, আপনি কবে থেকে আপনার ছায়া হয়ে আছেন? তা হবে 1 মাস। আপনি কোথা থেকে এসেছেন? রিও থেকে। আমি প্যারো থেকে। সেখানে কি আপনার কেউ আছে? হ্যাঁ, আমার স্ত্রী। আমি তখন জেলে, আর ও বাইরে। লোহার গরাদের ফাঁক দিয়ে শুধু আমাকে একবার ছুঁয়ে দেখতে চেয়েছিল। ওসব পরে জেনে গেছিল আমি আর নেই। ওকে আর প্রশ্ন করো না। আমি অত্যন্ত দুঃখিত মিস্টার গার্সিন, আমি বোধহয় আপনাকে একটু বেশি বিরক্ত করে ফেললাম। না, লেখালেখি, সাংবাদিকতা, কবিতা, মানে ফরমাইশি বিদ্রোহ আর ফরমাইশি উৎপাদন। আমার পরিণতির জন্য আমি নাই। বেশ গরম। অনুমতি পেলে আমি আমার কোটটা খুলতে চাই। না, কি অভদ্র আপনি। দয়া করে কাজ করবেন না। আসলে হাঁটাগুটানো লোক আমার একেবারেই অসহ্য লাগে। সংবাদপত্র অফিসে আমার রাতগুলো কাটতো। ওটা একটা গুমুট ঘর ছিল, ভীষণ গরম। সুতরাং কোট আমাদেরকে খুলে রাখতেই হতো। অসম্ভব গরম এখানে। আচ্ছা, এখন কি রাত? ওই তো কলকাতা পোশাক ছাড়ছে। তার মানে এখন মধ্যরাত। রাতের এখন দ্বিতীয় প্রহর। ওরা আমার ঘর বন্ধ করে দিয়েছে। চারিদিকে নিকষ কালো অন্ধকার এবং শূন্য। চেয়ারের পেছনে ওদের ঝুলন্ত কোট, চুরুটের ধোয়া, ক্লান্ত মানুষের গা থেকে বের হয়ে আসা গন্ধ। হাতা উঠানো লোকগুলাকে আমার বেশ ভালো লাগে। সেক্ষেত্রে আমাদের রুচি মিলছে না। তোমার কি মত? আমি পুরুষদের নিয়ে অত মাথা ঘামাই না। অথচ আমাদের তিনজনকে এখানে একসাথে থাকতে হবে। আমি আশা করেছিলাম আমার কোনো বন্ধু কিংবা আত্মীয়ের
পারে এটা কোনো আকস্মিক ঘটনা হবে। আপনি আসছি কেন? আপনার আকস্মিক ঘটনা চক্রের কথা শুনে আমার বেশ মজা লাগছে। যেন তারা সবকিছুই আকস্মিকতার উপরে ছেড়ে দিয়েছে। আমার না কেমন যেন অবাক লাগছে জানো, আমার মনে হচ্ছে পৃথিবীতে কোথাও আমাদের দেখা হয়েছিল। অসম্ভব। তাহলে আমার মনে থাকে। এমনও তো হতে পারে যে আমার বন্ধু সে তোমার। কি জানি, আমি পোস্ট অফিসে কাজ করতাম। মিস্টার গার্সিয়া, আপনার আমাদের কখনো দেখা হয়নি, আমি সবসময় ইউরোপেই থাকতাম। তার মানে আপনার কথাই ঠিক, এখানে আমাদের সাক্ষাৎ নিহাত দৈবেরই ফল। নেহাত দেব? হায় রে, বোকারা স্বর্গে এলে বুঝি তখনই তাকে নরক দেব। শুনে রাখো, ওরা সবকিছুই আগে থেকে ঠিক করে রেখেছিল, একেবারে নখ থেকে চুল পর্যন্ত। কোনো কিছুই দেবের উপর ফেলে রাখা হয়নি। এ ঘর আমাদের জন্য নির্দিষ্ট ছিল। সত্যি। আর তাই এখানে সবকিছু ভয়ঙ্কর আর বড্ড বেশি অস্বস্তিকর। তুমি কি মনে করো আমি দ্বিতীয় রাজতন্ত্রের অনুরূপ কোনো ড্রয়িং রুমে বাস করতাম? আচ্ছা, তোমার মনে হয় না এই যে তুমি আমি আমরা এখানে মুখোমুখি বসে আছি, আমার মনে হাত আছে, তাহলে এর পেছনে কি বা যুক্তি থাকতে পারে? আমাকে অন্য কিছু জিজ্ঞেস করো। আমি শুধু জানি ওরা অপেক্ষা করছে। তোমরা বুঝি সুযোগ এলে আত্মপ্রকাশ করবে। কিছু মানুষের মুখ তো তাদের চরিত্র বলে দেয়, কিন্তু তোমাদের তো তাও বলে না। তাহলে এবার আত্মপ্রকাশ হোক। যদি সত্যি কথাটা বলার আমাদের সাথে। আমার কি মনে হয় জানো, ওরা হয়তো ভুল করে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। হতে পারে ওদের একটা মারাত্মক ভুল। তোমার কি শুধু এটুকু বলা ছিল? তোমাদের মতো অত রং এনে বুঝি না। ছোটবেলায় মা বাবাকে হারাই, তারপর অসুস্থ ছোট ভাইটিকে আমাকে মানুষ করতে হয়েছিল। তখন খুব গরিব ছিলাম আমি। পরিবারের পুরনো এক বন্ধু আমাকে বিয়ে করতে চাইলে তাকে ফিরিয়ে দিতে পারিনি, যদিও সে আমার বাবা হতে পারে। কিন্তু জীবনে কোনো এক ধাপে আমার মনের মানুষের সন্ধান পেলাম। এই প্রথম অনুভূতি দিল প্রেম আমায়। সেটা অনেকবার পালিয়ে যেতে বললেও পালাতে পারলাম না। তারপর নিউমোনিয়া, সব শেষ। এক অর্থে বলতে পারো সে বৃদ্ধের কাছেই আমি আমার সমস্ত যৌবন জলাঞ্জলি দিয়েছি। মিস্টার গার্সিয়া, আপনি কি একে পাপ বলবেন? নিশ্চয়ই না, কিন্তু কেউ যদি তার নীতিতে অটল থাকতে চায়, আপনি কি সেটা একটা অন্যায় বলবেন? অবশ্যই না। পত্রিকা অফিসে আমার রাতগুলো কাটত। এই সময় ঠিক ওই সময়টাতে দ্বিতীয় মহাযুদ্ধের শুরু। আমার যা করণীয় ছিল আমি তাই করছিলাম। আপনি কি এটাকে অন্যায় বলবেন? অন্যায়? বরং আপনি তো একজন সত্যিকারের বুদ্ধি। তা মিস্টার গার্সিয়া, আপনার স্ত্রীর খবর কি? অত্যন্ত সহজ। আমি ওকে এক অন্ধকার কূপ থেকে রক্ষা করেছিলাম। দেখলে তো? হ্যাঁ, দেখেছি। শুনুন, এখানে অভিনয় করে বা একে অন্যের চোখে ধুলো ছিটিয়ে লাভ কি? নিশ্চয়ই আমরা অপরাধী তুমি তিনজনই। অকারণে কেউ কখনো অভিশপ্ত হয় না। প্লিজ তুমি চুপ করবে। ওগো আমার সতী সাধ্বী, তুমি এক অভিশপ্ত আত্মা। আমি উনিও তাই, মহৎ শান্তি দাদা। কোনো কিছু বলার আগে আমি আপনাকে দ্বিতীয়বার ভেবে দেখার অনুরোধ করছি। বেশ, এখন আমি বুঝতে পেরেছি কেন ওরা আমাদেরকে এখানে একসঙ্গে রেখেছে। কোনো কিছু বলার আগে আমি আপনাকে দ্বিতীয়বার আবার ভেবে দেখার অনুরোধ করছি। না, এখানে ব্যাপারটা কত সহজ, যাচ্ছে তাই রকম সহজ। শারীরিক উৎপীড়ন অবশ্য এখানে নেই, তবু তো আমরা নরকে আছি।
সেটা লক্ষ্য করেছি। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেউ ওদের মধ্যে জনশক্তির সংকোচন কিংবা বলতে পারেন দানব শক্তি, ঠিক যেন নামি দামি ক্যাফেটেরিয়ার সেলফ সার্ভিস। তুমি ঠিক কি বোঝাতে চাইছো? আমি বোঝাতে চাইছি যে আমরা প্রত্যেকেই অন্য দুজনের জন্য উৎপীড়কের ভূমিকা পালন করবো। না, আমি আপনার প্রিয় খবর নয় না। আপনাদের সঙ্গে আমার কি বা সম্পর্ক? কিছুই না। সুতরাং সমাধান অত্যন্ত সহজ। আমরা এই ঘরে যে যা যা কোনো অবস্থান করব, আপনি এখানটায়, আপনি ওখানটায়, আর আমি একটি কথাও বলা চলবে না, একটি শব্দ নয়, যুদ্ধক্ষেত্রে শূন্য অবস্থানের মধ্যে ঠিক। আমাকেও চুপ করে থাকতে হবে? হ্যাঁ, এতে করে আমরা নির্বাণ লাভ করতে পারি। ওকে, আমি রাজি আছি। আমিও।
তোমাদের প্রতি আমি বিন্দু মাত্র আগ্রহী নই। আমার প্রতি নও সম্ভবত, কিন্তু বালিকাটার প্রতি কি তোমার একটু আগ্রহী নেই? আমি তোমার খেলা ঠিক বুঝতে পেরেছি। আমাকে একটু শান্তিতে থাকতে দাও। সেই হলো না না, আমি আমি ওভাবে বলতে চাই না। নিজ স্বার্থে পড়ে। দেখো, আমি কিন্তু আগে কথা বলিনি। সব দোষ ওর। ওই প্রথম শুরু করেছিল। আমি ওর কাছে কিছু জানতে চাইনি। বলো, ওই তো আমার আয়না হতে চাইলো। হ্যাঁ, তাই বুঝি। কিন্তু তুমি যে ওর দৃষ্টি আকর্ষণের জন্য সব রকমের ছোলাফেলা করছিলে। কেন না? 100 বার করে। তোমরা উভয়ের মতো। আমি তোমাদের কথা না বলার জন্য অনুরোধ করেছিলাম না? আমি আগেই জানতাম কিছু করবে। কি গো বাবা? তাহলে আমার তোমার ভালো লাগে। ওহ, আমি তো ছিল না। কেন? সাহসীতে বাধা কিসে? কিছু তো হারাবার ভয় নেই আমাদের। তারপরে তুমি আর আমি এখানকার সহবাসী। আমাকে তুমি আমি তো তোমাদের কাছে তেমন কিছুই চাই না। সামান্য শান্তি আর নীরবতা। তোমাদের কামনাকে কি ক্ষণিকের জন্য থামিয়ে রাখতে পারতে না? এখন সব শেষ। আসুন, এখন যদি আমাকে শুরু করতে হয়, আবার শৈশবে ফিরতে হবে। আমি এখন ভাবছি কাকে নিয়ে শুরু করবো। তুমি তো সব কিছু জানো। কি জানা বাকি আছে? তুমি ভ্রান্ত এনেছি, কিছু লুকিও না। আমরা যদি আত্মপরিচয় উন্মোচন করতে পারি, তবে আত্মধ্বংসের কবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। আমার কোনো ধারণা নেই। আর ওরাও আমাকে কিছু বলে দেয় না। ওসব ভরিতার কোনো প্রয়োজন নেই। আমরা জানি তুমি পলাতক। আমি আজ এখানে কারণ আমি আমার স্ত্রীর সঙ্গে নিজ ব্যবহার করেছি। রাতের পর রাত মদ আর মেয়ে মানুষের গন্ধ নিয়ে বাসায় ফিরেছি। আমার স্ত্রী একটু কাঁদে, একটা তিরস্কার বাক্য পর্যন্ত নয়। শুধু ওর চোখ দুটো কথা বলতো। কেন তুমি তাকে এখানে আঘাত করতে? কারণ ওকে কষ্ট দেওয়া অত্যন্ত সহজ ছিল। যে কোনো কথার বাণী ওকে নিষ্প্রভ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ও আমার বড্ড বেশি অনুরাগী ছিল। আমি কারো অনুরাগী ছিলাম না। তোমার স্ত্রীকে তুমি কিভাবে আঘাত করতে? রাতের পর রাত
শোনো একটা ঘটনা থাকে। একদিন তুমিও শোনো। একদিন এক মেচ্ছ গোত্রের মেয়েকে নিয়ে আমি বাসায় ফিরেছিলাম। আমার স্ত্রী সব জানতে পেরেছিল, কারণ ও খুব ভোরে ঘুম থেকে উঠত। আমি আর সেই মেয়েটা অনেক বেলা পর্যন্ত একসাথে শুয়েছিলাম। আর আমার প্রতিব্রতা স্ত্রী সকালবেলা আমাকে কফি করে খাইয়েছিল। সত্যি পছন্দ তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি পছন্দ। নইলে তুমি এখানে কেন? তোমার বাবা। বেশ বেশ, ওই ওখানকার লোকেরা আমাকে বলতো নোংরা কুকুরি। অবশ্য নোংরা বটে, সুতরাং আমার এখানে আসাকে নিয়ে অবাক হবার কিছু নেই। এই এই কি বলা আছে তোমার? তিনটি মৃত মানুষের কাহিনী শুরু হতো সে পুরুষটিকে দিয়ে, তারপর আমি আসি, আর কেউ না। তিনজন? তুমি বললে তিনটি মৃতদেহ। হ্যাঁ, একজন পুরুষ, দুজন নারী। সে কি আত্মহত্যা করেছিল? না, তার সে সাহস ছিল না। তবু তার অপরাধের পেছনে অনেক কারণ ছিল। আমরা তার জীবন দুর্বিষহ করে তুলেছিলাম। শেষ পর্যন্ত সে একটা চামের তলায় চাপা পড়ে। কি বিচ্ছিরি একটা সমাধি ছিল। আর ফ্লোরেন্স? না, আর ইচ্ছে করছে না আর কিছু জিজ্ঞেস করো না। তার মানে সে তোমারই ভয়ে আত্মহত্যা করেছিল। আস্তে আস্তে সেরকম হয়ে উঠেছিল। ধরো মদ গালে ভরে কুলকুচি করে গলা দিয়ে যখন গড়গড় শব্দ করতো, আরো 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 এমন আরো অনেক কিছু। মেয়েটি আমার জন্য ঘর ছেড়েছিল। সেটা থাকবে বলে আমরা একটা ঘরও নিয়েছিলাম, ছোট্ট একটা নিতান্তের ঘর। সে ঘর একসঙ্গে আমাদের শোয়ার ঘর হয়ে উঠেছিল, যাকে বলে দুটি মেয়ের উদ্যান। লোকটিও সেখানে আসতো। এরপরের ঘটনা না একটা, আমি প্রতিদিন ফ্লোরেন্সকে মনে করে দিতাম যে আমাদের দুজনের নিষ্পেষণে আমরা তাকে হত্যা করেছি। সত্যি সত্যি আমি নিষ্ঠুর ছিলাম। আমিও। তুমি নয়, তুমি অন্য কিছু। আসলে আমি বিষম থাকে না, তখনই জ্বলে জ্বলে উঠি, জ্বলন্ত অঙ্গারের মতো। 6-6টা মাস আমি তার মধ্যে থেকে দেখে চলেছি, ও সব পুড়ে ছাই হয়ে যায়। এক রাতে আমি ঘুমিয়েছিলাম, সে উঠে গিয়ে গ্যাসের মুখ খুলে দিয়েছিল। আবার চুপ করে এসে আমার পাশে শুয়ে পড়ল। যা ঘটার ঘটে গেল। বোঝা গেল ব্যাপারটা? বোঝা গেল, কিন্তু কাহিনীটা অত বেশি চমৎকার নয়। চলে যাওয়া মুখের লোকটা কে ছিল? মানে কি বলছেন? আমি কি বলতে চাইছি তুমি ঠিক বুঝতে পারছো? থেতলে যাওয়া মুখের লোকটা কে ছিল? যাকে দেখলে তুমি ছটফট করে উঠতে, থেতলে যাওয়া মুখের লোকটা কে ছিল? তাকে ভয় পেতে কেন? ওটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু লোকটি যখন তোমার জন্য আত্মহত্যা করলো, তখন সেটা তো আর তোমার ব্যক্তিগত রইল না। লোকটি তোমার জন্য আত্মহত্যা করেছিল।